আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা ভিডিওর থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো মূলত পদার্থের গঠন নিয়ে, যা ক্লাস 8 থেকে একদম সকল ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আমরা শিখব পদার্থ কি। আমাদের চারপাশে যাই দেখতে পাই তাই হচ্ছে পদার্থ। তো এখানে তো বোঝানোর কিছু নেই যে পদার্থ কি, এখানে সম্পূর্ণটাই সংক্ষেপ আকারে এবং সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এরপরে অথবা যার ওজন আছে, স্থান দখল করে, আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাই হচ্ছে পদার্থ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, পদার্থ হতে হলে অবশ্যই তার ভর বা ওজন থাকতে হবে, এরপরে স্থান দখল করতে হবে অর্থাৎ সে একটা জায়গা দখল করতে হবে, এরপরে আয়তন আছে বা তার একটি আকার আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাই হচ্ছে পদার্থ। ধরুন আমি কোনো একটা ওয়ালকে ঘুষি দিলাম, তাহলে ওয়ালটি সরে গেল না, ঠিক আছে, উল্টা সে বিপরীত বল প্রয়োগ করার কারণে আমার হাতে ব্যথা করলো, তাহলে এখানে কি, সে বল প্রয়োগে বাধা সৃষ্টি করেছে, তাহলে সে কি পদার্থ হবে, তাহলে ওয়ালেটা কি হবে, পদার্থ হবে। এরপরে প্রকারভেদ। পদার্থ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তো সর্বপ্রথম আমরা মৌলিক পদার্থ কি সেটা শিখব। তো যেসব পদার্থকে ভাঙলে অথবা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন কোনো নতুন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আমি আবার বলছি, মৌলিক পদার্থ কি, মৌলিক পদার্থ হচ্ছে যেসব পদার্থকে ভাঙলে অথবা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এরপর আমরা শিখবো যৌগিক পদার্থ কি। তো যৌগিক পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই সকল পদার্থ ছাড়াও আরো এক বা একাধিক সংখ্যক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। আমি আবার বলছি, যে সকল পদার্থকে ভাঙলে অর্থাৎ তাকে আমরা বিভাজ্য করলে ওই সকল পদার্থ ছাড়াও আরো এক বা একাধিক ভিন্ন সংখ্যক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। আপনারা এটাকে মুখস্থ করে নেবেন। তো কয়েকটা যৌগিক পদার্থ যেমন H2O, এটি হচ্ছে পানি। তো পানিকে ভাঙলে আমরা কি কি পাই, পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন পাই, এরপরে অক্সিজেন পাই, ঠিক আছে। এরপরে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণ, ঠিক আছে। লবণকে ভাঙলে আমরা কি কি পাই, বা সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা কি কি পাই, সোডিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙলে পাই সোডিয়াম এবং ক্লোরাইড। এরপর আরেকটা যৌগিক পদার্থ যেমন H2O বা সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে আমরা কি কি পাই, হাইড্রোজেন পাই, সালফার পাই, অক্সিজেন পাই। তো সর্বপ্রথম আমরা শিখলাম পদার্থ কি, এরপর শিখলাম পদার্থের প্রকারভেদ, এরপরে শিখলাম মৌলিক পদার্থ কি এবং শিখলাম কি যৌগিক পদার্থ কি। তো এই পর্যায়ে আমরা শিখব অণু, পরমাণু এবং প্রতীক বা সংকেত। তো সর্বপ্রথম আমরা পরমাণু নিয়ে আলোচনা করব। তো পরমাণুর ইংলিশ শব্দ হচ্ছে অ্যাটম, অর্থাৎ পরমাণুকে ইংলিশে বলা হয় অ্যাটম। তো এবার আমরা শিখব পরমাণু কি। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাই হচ্ছে পরমাণু। যেমন অক্সিজেনের পরমাণু হচ্ছে O, হাইড্রোজেনের পরমাণু H। এরপর আমরা শিখব অণু, ঠিক আছে। অণুকে ইংলিশে বলা হয় কি, মলিকুল। অণুকে ইংলিশে বলা হয় মলিকুল, যার স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু পরমাণুতে না ভেঙে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না এবং মৌলিক অথবা যৌগিক উভয়ের ক্ষুদ্রতম কণা, তাই হচ্ছে অণু। তো এখানে অণু সংজ্ঞা থেকে আমরা কি কি বুঝতে পারলাম, যার স্বাধীন অস্তিত্ব আছে, অর্থাৎ এই যে আমরা অণুর কথা বলি, অণুগুলোর কিন্তু স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু সে পরমাণুতে না ভেঙে, অর্থাৎ সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই তাকে আগে পরমাণুতে ভাঙতে হবে, তাহলে সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। যার স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু পরমাণুতে না ভেঙে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না এবং যা মৌলিক অথবা যৌগিক উভয়ের ক্ষুদ্রতম কণা, তাই হচ্ছে অণু। যেমন কয়েকটা অণু হচ্ছে পানির অণু, পানির অণু হচ্ছে H2O, অক্সিজেনের অণু O2, হাইড্রোজেনের অণু H2। তো অণুর ক্ষেত্রে আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি, যেমন দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠন করে, ঠিক আছে। যেমন যেমন অক্সিজেনের দুইটা পরমাণু যুক্ত হয়ে বা একত্রিত হয়ে O2 বা অক্সিজেন অণু গঠন করে। এরপরে হচ্ছে হাইড্রোজেনের দুইটা পরমাণু যুক্ত হয়ে H2 অণু গঠন করে। এর পরবর্তীতে আমরা শিখব প্রতীক বা সিম্বল কি। তো প্রতীককে ইংলিশে বলা হয় সিম্বল। এবার আমরা শিখব প্রতীকের সংজ্ঞা। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন মৌল কার্বন, ঠিক আছে, এই কার্বনের প্রতীক হচ্ছে সি। এরপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের প্রতীক কি, ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl।
তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম কোনো একটা মৌলকে অবশ্যই ইংরেজি এবং ল্যাটিন এই ২ ভাষায় লেখা হয়। তাহলে ইংরেজি এবং ল্যাটিন এই ২ ভাষায় লেখা হয়, আর এই ইংরেজি এবং ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। এরপর আমরা শিখব সংকেত। সংকেতের ইংলিশ হচ্ছে ফর্মুলা। অণুকে প্রতীকের সাহায্যে প্রকাশ করার মাধ্যমকে সংকেত বলে। অর্থাৎ আমরা যে অণুগুলা দেখি, ঠিক আছে? এই অণুগুলাকে যখন আমরা কোনো একটা প্রতীকের সাহায্যে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে কি? সেটা হবে সংকেত। যেমন পানির সংকেত হচ্ছে H2O, H2O। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারেন। আর পরবর্তীতে এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।